পাড়া মহল্লা নাই, ঘর নেই যেখানে আওয়ামী লীগের ভোটার নাই, কর্মী নাই। আমরা যেহেতু ইলেকশন করতে আমাদেরকে বেআইনি ভাবে বর্তমান দখলদার ফ্যাসিস্ট অন্তর্বর্তীকালীন সরকার এবং জামাত, শিবির এবং বিএনপির মদদে এ সকল কাজগুলো তারা করেছে অন্যায়ভাবে। এই কাজগুলোর জন্য দায় তাদেরকে নিতে হবে এবং আওয়ামী লীগ এই নির্বাচনে যেহেতু অংশগ্রহণ করার আমাদের যেহেতু সুযোগ নাই, আমাদের আওয়ামী লীগের পক্ষ থেকে পরিষ্কারভাবে বলা হয়েছে আওয়ামী লীগের প্রায় 6 থেকে 7 কোটি ভোটার আছে, তারা ভোট কেন্দ্রে যাবে না, ভোট কেন্দ্রে তারা ভোট দিবে না। কারণ ভোট দিবে তাকে কাকে দিবে? এখানে নৌকা মার্কা নাই, ব্যালটে নৌকা মার্কার প্রার্থী নাই, অর্থাৎ আওয়ামী লীগের প্রার্থী। এবং বাংলাদেশে যে নির্বাচন 12 তারিখে হবে কি হবে না এটা নিয়েও সন্দেহ, সন্দিহান, এবং বাংলাদেশের মানুষ এখনো মনে করে না, বিশ্বাস করে আদৌ কি নির্বাচন হবে। নির্বাচন যে খণ্ডিত নির্বাচনের কথা বলছে, যেখানে আওয়ামী লীগ নাই, যেখানে নৌকা নাই, যেখানে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আজকে বাংলাদেশে পথে প্রান্তরে ভোট চাওয়ার কথা, তিনি নাই, দেশে নাই, আর এখানে নির্বাচন, এটা কিসের নির্বাচন? 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হবার কথা দেশে, সেটা বর্জন করেছে আওয়ামী লীগ। নো ভোট নো ভোট। আওয়ামী লীগের নেতা কর্মীদের প্রোফাইলে এই স্লোগানটা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু এই যে প্রোফাইল অলঙ্করণটা, স্লোগানটা, এর বাইরে সাধারণ যে ভোটার, অনেকের ফেসবুক প্রোফাইলও নেই, তারা আসলে সেদিনে ভূমিকা কি হবে? আওয়ামী লীগ কি কৌশলটা নিচ্ছে এই বর্জনটা সফল করতে? এই বর্জনটা সফল করতে আপনাদের কৌশলটা কি? বাংলাদেশের নির্বাচনের নামে যে তথাকথিত নির্বাচনের নামে যে অসৎ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য নির্বাচন নয়, নির্বাচনী প্রহসন, নাটক এবং একটি দেশের মানুষের স্বার্থের বাইরে, চিন্তার বাইরে গিয়ে দেশ বিরোধী কর্মকাণ্ডের একটি অপকৌশল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এজন্য মানুষ যেমন বিরক্ত, আবার আমাদের কাছ থেকে আপনারা কৌশলটা কি? কৌশলটা হলো এই নির্বাচন, যেখানে বাংলাদেশ আওয়ামী লীগের মতো নির্বাচন, একটি নির্বাচনমুখী দল, গণতান্ত্রিক দল, প্রবীণ প্রাচীনতম ঐতিহ্যবাহী রাজনৈতিক দল, জনপ্রিয় দল বাংলাদেশ আওয়ামী লীগ। এই দলের প্রতিষ্ঠাতা এবং মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন, যার আমাদের মহান নেতা, জাতির পিতা, যার নেতৃত্বে আমাদের মুক্তি সংগ্রাম পরিচালিত হয়েছে, দেশ স্বাধীন হয়েছে। সেই দলটি আজকে নির্বাচন করতে পারছে না। কারণ কি? আওয়ামী লীগকে ব্যান করে দেওয়া হয়েছে। কারণ কি? আওয়ামী লীগ নির্বাচন করার মতো দল না, তাদের যোগ্যতা নাই, তারা ফ্যাসিস্ট, তারা খুনি, তারা রাজনীতি জানে না, মানুষকে ভালোবাসে না, দেশের বিরুদ্ধে কথা বলে। এই কথা নানান ধরনের অপবাদ দেওয়া শুরু করেছে 5ই আগস্টের পর থেকে। 8ই আগস্ট থেকে অবৈধ দখলদার সরকার প্রধান, অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের নামে পরবর্তী সময়ে যিনি একটি দলের পয়দা করে ফেলেছিলেন, যে দলটিও বর্তমানে তারই অশুভ ইঙ্গিতে নির্বাচনে নেমেছে। সে কোন নির্বাচন? তথাকথিত যে নির্বাচন আমরা যাকে বলি খণ্ডিত এবং আংশিক, যার সাথে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার কোনো মিল নেই, এটা বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। আর একটি দলকে, ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামাতে ইসলামী, তাদের ইসলামী ছাত্র শিবির, তারাও একই ধরনের, তারা ধর্ম নিয়ে রাজনীতি করে, তারা সাম্প্রদায়িক, তারা অসাম্প্রদায়িক চেতনা মানে না, বিশ্বাস করে না। তারা মৌলবাদীদের তারা লালন পালন করেন বিভিন্ন কৌশলে, তারা মৌলবাদীদের মুখপাত্র হিসাবে কাজ করে। আরেকটি দল নির্বাচনে অংশগ্রহণ করছে, বিএনপি। সেই দলে
সাথে আওয়ামী লীগের মূল্যায়নের জামাত শিবিরের কর্মকাণ্ড আর বিএনপির কর্মকাণ্ডের ভিতরে আমরা কিঞ্চিত পার্থক্য দেখি, সেটাও আমাদের চোখে ধরা পড়ে না। কারণটা আমরা একটা মুদ্রার এপিঠ ওপিঠ হিসাবেই আমরা দেখেছি, এবং দেশের মানুষ এইভাবেই জামাত ও বিএনপিকে দেখে, এবং এটা তারা বিশ্বাস করে। কার্যত এইভাবেই তাদের দীর্ঘ দিন চলছে, কারণ বিএনপির প্রতিষ্ঠাতাই জামাত ইসলামকে বাংলাদেশে রাজনীতি করার অধিকার দিয়েছে, এটা ইতিহাসে আছে। প্র্যাকটিক্যাল অবস্থা নাসিম ভাই, প্র্যাকটিক্যাল অবস্থা হচ্ছে বাংলাদেশে এখন সারা বাংলাদেশে প্রতিদিন বিভিন্ন এলাকায় বিএনপি জামাতের বড় বড় সমাবেশ হচ্ছে, এবং তারা বিভিন্ন জায়গায় মারামারি হচ্ছে তাদের মধ্যে। এবং আওয়ামী লীগ এই মুহূর্তে সবার কাছে এমনিতে ব্যান্ড একটা দল, নেতা কর্মী সারা সমর্থক সারা দেশে আছেন। এই নেতা কর্মীরা নির্লিপ্ত অথবা তাদের কাছে স্পষ্ট কোনো নির্দেশনা নেই। আপনি আওয়ামী লীগের একেবারে গ্রাসরুট থেকে উঠে আসে একটা মানুষ, আপনি কোনোদিন বাংলাদেশে এই ধরনের একটা নির্বাচন আপনি পান নাই, ফেস করেন নাই। আপনারা 96 সালের 15 আগস্টের নির্বাচন ছাড়া সবগুলো নির্বাচনে আপনারা অংশ নিচ্ছেন। আপনারা 88 এরশাদের ইলেকশনে অংশ নেন নাই। প্লাস এইবার আপনার নির্বাচনে অংশ নিতে পারলেন না, এই কারণে আপনাকে নিষিদ্ধ করা হয়েছে। এবং এই সরকার বা ইলেকশনে যারা অংশ নিয়েছে তারা কেউ চায় নাই আওয়ামী লীগ ইলেকশনে অংশ নিক। শুধু সরকার না, জামাত বিএনপি কেউ চায় নাই। কিন্তু আপনি মুদ্রায় এপিট ওপিট বললেন, যেটা এনসিপির না, মাস্টার মাইন্ড বলে যাকে পরিচয় দেওয়া হয়েছিল মাহফুজ যে ছেলেটা, সে কয়েকদিন আগে ইন্ডিয়ার একটা পত্রিকার সাথে ইন্টারভিউতে বলেছে আওয়ামী লীগ এবং জামাত হচ্ছে মুদ্রার এপিট ওপিট। এবং আশিক মোহাম্মদ সজীব ভুইয়া হুমকি দিয়ে বলেছে কারো যদি মনের মধ্যে থাকে ইলেকশনে পাস করে আওয়ামী লীগকে নিয়ে আসবেন, এইটার পরিণতি হবে খুবই খারাপ। কথা শুনি মাঝখানে ড্রপ হয়ে গিয়েছিল, বলেন আপনি। আমি বলতে চাচ্ছি যে আপনারা ইলেকশনে আপনারা বর্জন করছেন, সেই পরিস্থিতিতে আপনাকে ইলেকশনে অংশগ্রহণের সুযোগই দেওয়া হয়নি। বর্জন করছেন তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য। দেশের ভিতরে আপনার যে নেতা কর্মীর সমর্থকরা আছেন, সেই সমর্থকরা ইলেকশনের দিন কি করবেন, এবং তাদেরকে জোর করে নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে সেনাবাহিনী এবং সরকারের। জোর করে ইলেকশনে ভোট দিতে নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে। সবাই এনআইডি কালেকশন করা হয়েছে। কোন বাড়ির লোকজন আওয়ামী লীগ করে সবাই জানে সেটা। আওয়ামী লীগ কে ব্যান করে দেওয়া হয়েছে। আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। আওয়ামী লীগের অথচ কোটি কোটি ভোটার আছে, আওয়ামী লীগ লক্ষ লক্ষ নেতা কর্মী আছে। এমন কোন বাংলাদেশের এমন কোন পাড়া মহল্লা নাই, ঘর নেই যেখানে আওয়ামী লীগের ভোটার নাই, কর্মী নাই। আমরা যেহেতু ইলেকশন করতে আমাদেরকে বেআইনি ভাবে বর্তমান দখলদার ফ্যাসিস্ট অন্তর্বর্তীকালীন সরকার এবং জামাত শিবির এবং বিএনপির মদদে এ সকল কাজগুলো তারা করেছে অন্যায়ভাবে। এই কাজগুলোর জন্য দায় তাদেরকে নিতে হবে। এবং আওয়ামী লীগ এই নির্বাচনে যেহেতু অংশগ্রহণ করার আমাদের যেহেতু সুযোগ নাই, আমাদের আওয়ামী লীগের পক্ষ থেকে পরিষ্কারভাবে বলা হয়েছে আওয়ামী লীগের প্রায় 6 থেকে 7 কোটি ভোটার আছে, তারা ভোট কেন্দ্রে যাবে না। ভোট কেন্দ্রে তারা ভোট দিবে না, কারণ ভোট দিবে তাকে কাকে দিবে? এখানে নৌকা মার্কা নাই, ব্যালটে
নৌকা মার্কার প্রার্থী নাই, অর্থাৎ আওয়ামী লীগের প্রার্থী নাই, সেখানে আওয়ামী নিশ্চিত লীগ কেমনে করবেন আপনি? আপনি কেমনে নিশ্চিত করবেন তারা যে যাবে না? এই প্রথম ব্যাপারটি আলোতে একটা জরিপ ছাপা হয়েছে গতকালকে, আমি যে সেখানে কথাটা বলতে চাচ্ছি, জোর করা যাবে, শক্তি প্রয়োগ করা হচ্ছে, জোর করা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, এমনকি আরো মামলা হামলা করা, মব মব ভায়োলেন্স করা হবে, এগুলো চলছে, এটা চলছে। এবং এটা শুধু এই নির্বাচনকে সামনে রেখে, তথাকথিত নির্বাচনকে সামনে রেখে এর গতি, এর আঘাতের মাত্রা এবং গণগ্রেপ্তারের মাত্রা বাড়ছে, আতঙ্ক ছড়াচ্ছে। এবং গণগ্রেপ্তার বাড়লে তো ভালো, গণগ্রেপ্তার বাড়লে তো ধর্মীয় লাগবে না। ধর্মীয় সংখ্যালঘুদের উপরেও এই একই মাত্রা, তারা আর এক স্টাইল এটা চালাচ্ছে। ভোট কেন্দ্রে যেতে হবে এবং দেখিয়ে ভোট দিতে হবে, তা না হলে দেশে বসবাস করতে পারবে না, বাংলাদেশ তোমাদের জায়গা না, থাকা পারবা না, বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হবে। এমনকি আওয়ামী লীগের অধ্যুষিত এলাকাতে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে, আওয়ামী লীগের ভোটারদেরকেও একইভাবে চাপ দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, প্রেসারাইজ করা হচ্ছে। এবং ভোট কেন্দ্রে যে ভোট দেখে বিএনপি দিয়ে বলছে আমাদেরকে দেখিয়ে তাদের মার্কায় ভোট দিতে হবে, তাদের মার্কা তো ধানেশী, সেই মার্কায় ভোট দিতে হবে আওয়ামী লীগের ভোটারদের। আপনার কথা শুনতে শুনতে জামাতে ইসলাম ঠিক একই রকম, জামাতে ইসলামীও ওই মাইনরিটিসদের বাড়ি এলাকায় যে বাড়িতে যে এক ভয় দেখাচ্ছে, আতঙ্কগ্রস্ত করছে, ভোট দিতে হবে, তাদেরকে দেখিয়ে দিতে হবে। আর আওয়ামী লীগের এলাকায় আওয়ামী লীগের ভোটার, নেতা, জনপ্রতিনিধিদের, স্থানীয় সরকার জনপ্রতিনিধি আছে, হাজার হাজার মেম্বার, চেয়ারম্যান, কাউন্সিলর, মেয়র, তো এদেরকেও ভয় দেখানো হচ্ছে, ভোট কেন্দ্রের লোকজন, আওয়ামী লীগের লোকজন নিয়ে আসতে হবে, তা না হইলে আরো মামলা দেওয়া হবে। এবং মামলার পরে প্রয়োজনে গণগ্রেপ্তার করা হবে, প্রয়োজনে হুমকি দেওয়া হচ্ছে ভোটের পরে মব সন্ত্রাস করে, মব ভায়োলেন্স করে হত্যা করা হবে। এ ধরনের আতঙ্ক এ ধরনের চালাচ্ছে। এটা তো আর নির্বাচন তো না, এটা কোনো নির্বাচনে এটা হয়, এটা হতে পারে? এ ধরনের পরিস্থিতি কিন্তু বাংলাদেশের মানুষ। প্রথম আলো এবং কয়েকটা পত্রিকাতে গতকালকে একটা জরিপ ছাপা হয়েছে, সেই জরিপে তারা দেখিয়েছে আওয়ামী লীগের 42% ভোটার বিএনপি কে ভোট দেবে এই ইলেকশনে। এটা কোন কে জরিপ করেছে আমি জানি না। আওয়ামী লীগের ভোটাররা 42% ভোটার দিবে, এটা অমূলক, অপ্রাসঙ্গিক। আমার মনে এটা 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 আসলে জরিপটা সঠিক জরিপ কিনা, আমার তো মনে হয় এটা সঠিক জরিপ হিসাবে কখনোই গ্রহণযোগ্য হবে না, কারণ এর সাথে সত্যতা নেই। এটা হতে পারে এই জরিপের উদ্দেশ্য খুব খারাপ। উদ্দেশ্যটা হলো ভোট কেটে নিয়ে ওই যে ফরমাইশি তাদের ঘোষণা দেওয়ার জন্য, ডিক্লার করে অবৈধ ফ্যাসিস্ট সরকার তার পছন্দের প্রার্থী বিএনপি অথবা জামাত অথবা এভাবে নীরবে ভোট বর্জন করে আওয়ামী লীগ কি বিএনপির মতো 17 বছর নীরবে অনলাইনে রাজনীতি করবে? আওয়ামী লীগ আর বিএনপির সাথে আওয়ামী লীগের তুলনা করা যাবে না। আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল, আওয়ামী লীগের তুলনা আওয়ামী লীগের সাথেই করতে হবে। একটি আদর্শিক দল, এ দল মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাস করে, অসাম্প্রদায়িক চেতনায়, মুক্তিযুদ্ধের চেতনায়, শত শহীদের রক্তে রচিত মহান সংবিধান, যে সংবিধান তৈরি হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকারের সময়, যার নেতৃত্ব, সেই আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, মুক্তিযুদ্ধের দাবেদার শক্তি, বাংলাদেশ বিরোধী শক্তি, জামাত, শিবির, বিএনপির সাথে তুলনা করা, আমার মনে হয় এটা এই সকল লোক যারা এগুলো তুলনা করছে তারা আওয়ামী লীগের নেতাকর্মী নয়, তারা আওয়ামী লীগের নেতাকর্মী হতে পারে না। এরা এই সকল কথা বলে প্রকারান্ত আওয়ামী লীগের মতো একটি দলকে, রাজনৈতিক দলকে, গণতান্ত্রিক দলকে খাটো করার
এক ধরনের পায়তারা। কারণ এই ধরনের কথাবার্তা আর যাই হোক, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এখনো তৃণমূলের মানুষরা, তৃণমূলের আওয়ামী লীগের নেতা কর্মীরা, আমাদের সহযোগী সংগঠনের নেতা কর্মীরা, বাংলাদেশ ছাত্রলীগের যেই ছাত্র সংগঠনটি সবচাইতে ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন, সর্ববৃহত্তম ছাত্র সংগঠন, সেই সংগঠনকেও কিন্তু এই অবৈধ দখলদার ইনুসাররা প্রথম টার্গেট করে নিষিদ্ধ করেছে। এই সংগঠনের লক্ষ নেতা কর্মীরা এটা বিশ্বাস করে না। এটা হলো যে ভয় দেখানো, এটা হলো আওয়ামী লীগকে ছোট করা, হেয় করা, করে বিতর্কিত করে রাজনৈতিক ফায়দা লোটার একটা হীন চেষ্টা। এ কারণেই আওয়ামী লীগ 42% ভোট দিয়ে দিবে এই তথাকথিত জামাত শিবির, বিএনপিদের আর এনসিপি কে। এটা কখনোই সম্ভব নয়, এটা করার কোনো কারণ নেই। এটা করার উদ্দেশ্য লক্ষ্য হলো একটাই, ভোট কেটে ভোট জালিয়াতি করা, ভোট জালিয়াতি করা, ভোট কাটার উদ্দেশ্যে এই ধরনের জরিপ, এই ধরনের কথা বলে আওয়ামী লীগকে একদিকে দোষারোপের ভিতরে ফেলে দিয়ে তারা তাদের যে ফায়দা, ষড়যন্ত্র, তারা যে রাষ্ট্র ক্ষমতা অন্যায়ভাবে একটি নির্বাচিত গ্রহণযোগ্য নির্বাচন না করে, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না করে বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে ঠেলে দিয়ে তারা আওয়ামী লীগের জনপ্রিয়তায় ভয় পাওয়ার কারণেই তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হতো। আওয়ামী লীগের নেতারা যদি এখন দেশে ফেরত না আসেন, তাহলে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক যারা দেশে আছেন তাদের বাধ্য হয়ে বিএনপি জামাতে যোগ দিতে বাধ্য হবেন, বাঁচতে তারা। আমি এই কথাটি, এটাও একটি কথা, এই কথাটি কখনোই বিশ্বাস করি না, করার কোনো কারণ নেই। কারণ আওয়ামী লীগের নেতা কর্মীদের এই ধরনের দলের আদর্শের প্রতি, বঙ্গবন্ধু জাতির পিতার আদর্শের প্রতি, জাতির পিতার কন্যা শেখ হাসিনার প্রতি অগাধ বিশ্বাস, আস্থা এবং তার নেতৃত্বের প্রতি যে আস্থা, যে বিশ্বাস, তার কোনো কমতি নেই। এগুলো কথা বলা মানেই হলো, এগুলো কথা আলোচনায় আমাকে প্রশ্ন করার মানেই হলো আমাদের এই ত্যাগী মানুষরা, নেতারা, কর্মীরা, যারা জীবন দিয়ে, যারা প্রতিটি মুহূর্তকে, যাদের ঘুম হারাম হয়ে গেছে গত 5ই আগস্ট 2024 সালের পর থেকে, আমাদের যা নেতারা বাড়িতে থাকতে পারে না, আত্মগোপনে আছে, আমাদের নেতারা হাজার হাজার নয় লক্ষ নেতার পুরো নেতা কারাগারে বন্দী, কারাগারের ভিতরেও তারা যেখানে জীবন দিচ্ছে ষড়যন্ত্রকারীদের, এই ফ্যাসিস্টদের, ফ্যাসিস্ট পার্টি, ফ্যাসিস্ট দলের জনক হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। তার অশুভ ইঙ্গিতে কারাগারের অভ্যন্তরে আমাদের শতাধিক নেতাকে হত্যা করা হচ্ছে প্রতিদিন। আমরা খবর পাই আজকে আফাম বাউদ্দিন নাসিম 1996 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচন যখন আওয়ামী লীগ করলো না এবং গণ কারফিউ একটা কর্মসূচি ঘোষণা করেছিল, সেই গণ কারফিউটা আসল কারফিউর মতো ছিল, মানুষ কেউ ভোট দিতে যায় নাই। এইবার যে আপনারা কর্মসূচি দিলেন, এটা নিরীহ একটা কর্মসূচি, ফেসবুকের মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে প্রচুর সরগরম, কিন্তু মাঠে ময়দানে এই কর্মসূচির পক্ষে সেই তৎপরতা নাই। আপনার কি এখন সেই ধরনের কর্মসূচি নেওয়ার সামর্থ্যের অভাব, এর জন্য আপনারা এই ধরনের কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন? দেখুন, যে কর্মসূচিটি ঘোষণা করা হয়েছে সেই কর্মসূচি নিয়ে ব্যাপক শোরগোল আছে, ব্যাপক আলোচনা আছে, এবং বাংলাদেশে যে নির্বাচন 12 তারিখে হবে কি হবে না এটা নিয়েও সন্দেহ, সন্দিহান, এবং বাংলাদেশের মানুষ এখনো মনে করে না, বিশ্বাস করে আদৌ কি নির্বাচন হবে। নির্বাচন যে খণ্ডিত নির্বাচনের কথা বলছে, যেখানে আওয়ামী লীগ নাই, যেখানে নৌকা নাই, যেখানে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আজকে বাংলাদেশে পথে প্রান্তরে ভোট চাওয়ার কথা, তিনি নাই, দেশে নাই, আর এখানে নির্বাচন, এটা কিসের নির্বাচন? সেই আলোচনার জায়গাটিতে
ইতিমধ্যেই আমি যদি বলি 1 ঘন্টার একটি প্রোগ্রাম দিল্লিতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর সামনে মাননীয় নেত্রীর একটি ভিডিও বক্তব্য রেখেছিলেন। সেই 1 ঘন্টার অডিও বক্তব্য উনি যে প্রোগ্রামে উনি যে একটি অডিও বক্তব্য রেখেছেন, হ্যাঁ, অডিও বক্তব্য রেকর্ডিং বক্তব্য রেখেছেন, সেখানে 1 ঘন্টায় 11 কোটি মানুষ, বাংলাদেশের মানুষ 11 কোটি মানুষ দেখেছে। অর্থাৎ আপনাকে বিষয়টা বুঝতে হবে বাংলাদেশের মানুষের আগ্রহটা কোথায়। বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভাপতি বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী কি বলে, আজকে তাকে বাদ রেখে তার আওয়ামী লীগকে ব্যান্ড করে নির্বাচন, এটা বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। যে কারণে দাবি উত্থাপিত হয়েছে, ওই বক্তব্যের পর বাংলাদেশ সরকারের পক্ষে বলা হয়েছে যদি নির্বাচনে কোনো ধরনের সহিংসতা হয়, নির্বাচনের কোনো সমস্যা হয়, এর জন্য দায়িত্ব আপনাদের দেওয়া হবে। ওনাদের কোনো দায়িত্ব নাই, ফ্যাসিস্ট সরকারের কোনো দায়িত্ব নাই। ফ্যাসিস্ট সরকারকে ফ্যাসিস্ট কায়দায় ফ্যাসিজমের তত্ত্বকে পুরোপুরি বাস্তবায়ন করাই কি তাদের একমাত্র কাজ? আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করা, খুন করা, মব সন্ত্রাসীদেরকে লালন করা, মব সন্ত্রাসীদেরকে পৃষ্ঠপোষকতা দেওয়া এবং ধর্মীয় সংখ্যালঘু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সাধারণ মানুষ, মেহনতি মানুষ, এদেরকে রক্ষা করা, এদেরকে আইন শৃঙ্খলা উন্নয়ন করা এবং দুবেলা দুমুঠো খাওয়া ভাত খানার ব্যবস্থা রাখা, তার জন্য উদ্যোগ নেওয়া, আইন শৃঙ্খলা উন্নয়নের ব্যবস্থা নেওয়া, এগুলো কোনো দায় নেই। আওয়ামী লীগ তো শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচি ঘোষণা করেছে, তারপরে তারা আগেই দায় ঘোষণা করে কি? আসলে আদৌ কি বাংলাদেশে নির্বাচন হতে যাচ্ছে? কারণ যে নির্বাচনে জনমত নেই, যে নির্বাচনে যাতে জনগণের আকাঙ্ক্ষার, জনগণের প্রত্যাশার কোনো মিল নেই, সেই নির্বাচন যেহেতু ব্যর্থ হচ্ছে, ইতিমধ্যেই প্রত্যাখ্যিত হয়েছে এবং আন্তর্জাতিক দুনিয়া ব্যর্থ হয়, নির্বাচন যদি ব্যর্থ হয়, নির্বাচন যদি মানুষ যদি প্রত্যাখ্যান করে, তখন তো ইউনূসের লাভ, সে আরো অনেকদিন ক্ষমতা থাকতে পারবে। ইউনূসের লাভ নিয়ে তো আমাদের চিন্তা না, আমাদের চিন্তা বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের 17.5 কোটি মানুষ নিয়ে। আমাদের চিন্তা হলো ওই ক্ষতিগ্রস্ত মানুষগুলোকে নিয়ে, যারা আওয়ামী লীগের নেতাকর্মী, অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মী, শ্রেণী পেশার মানুষদেরকে যেভাবে বেআইনি ভাবে গ্রেপ্তার করা, মিথ্যা মামলা হয়রানি করা, সেই মানুষগুলো নিয়ে তো আমাদের ভাবতে হবে। ইউনূস সাহেব তো দল কিভাবে দমন করতে হয়, কিভাবে দুঃশাসন বাঁচিয়ে রাখতে হয়, কিভাবে ফ্যাসিজমকে, ফ্যাসিস্ট সরকারকে জীবন দান করা যায়, রক্ষা করা যায়, এটাই তার দায়িত্ব। সুতরাং তার কর্মকাণ্ড নিয়ে নির্বাচনের পরেও সে ক্ষমতা থেকে যাচ্ছে না। এই তথাকথিত নির্বাচনও তো আমরা মনে করি না, এই তথাকথিত নির্বাচনে যারা অংশগ্রহণ করেছে, নামে মাত্র যারা নাম দিয়েছে, ইলেকশনে প্রতিযোগিতায় নেমেছে, এদের ভিতরেও কিন্তু এই নির্বাচন তারা করতে চায় কিনা, এটা নিয়ে তো অনেক সন্দেহ আছে, নানান সন্দেহ আমরা দেখি, একে অপরের উপরে হুমকি। সরকারের টার্গেটটা হচ্ছে হা না ভোট, গণভোট। সেই গণভোটে হা বিজয়ী ঘোষণার পরে আলী রিয়াজের ঘোষণা হচ্ছে ইউনূস আরো 6 মাস, এই গভর্নমেন্ট আরো 6 মাস ক্ষমতা থাকবে। এই 6 মাসের মধ্যে তারা জুলাই সনদকে আইনে পরিণত করবে। যদি পার্লামেন্ট না করে তাহলে অটোমেটিকলি এটা আইন হয়ে যাবে এবং ওই জুলাই সনদের মাধ্যমে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়িয়ে ইউনূস হবেন রাষ্ট্রপতি। মানে আপনাদের কর্মসূচি ছাড়া তাকে সরানোর কোনো সুযোগ নেই। কর্মসূচির বিষয় না তো, জনগণ তো তাকেই প্রত্যাখ্যান করেছে। তার তথাকথিত ম্যান্ডেটবিহীন এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, প্রকারান্তরে সন্ত্রাসীদের এবং জঙ্গিবাদীদের এবং বাংলাদেশ বিরোধী
গোষ্ঠীর স্বার্থের সাথে এই সরকারের স্বার্থ জড়িত। তিনি এই সরকারের কোনো ম্যান্ডেট নাই, এই সরকারের প্রতি জনগণের কোনো আস্থা নেই। সুতরাং এই সরকার তথাকথিত কি নির্বাচন করলো তার প্রতি মানুষের কোনো আগ্রহ নেই, মানুষে ভোট দিতে যাবে না। আওয়ামী লীগ তো যাবেই না, দেশের মানুষও যাবে না, এটা ইতিমধ্যেই এটা পরিষ্কারভাবে প্রত্যাখ্যিত হয়েছে জনগণ কর্তৃক। এবং বিভিন্ন ভাবে এটা যে একটি খণ্ডিত নির্বাচনের অপচেষ্টা চালানো হচ্ছে কূটনৈতিক ভাবে, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, এমনকি বিভিন্ন দেশে বিভিন্ন জাতিসংঘ থেকে আরম্ভ করে অ্যামনেস্টি, মানবতাবাদী অর্গানাইজেশন, এগুলো কিন্তু এই নির্বাচনকে হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলো এই তথাকথিত আমেরিকা এবং প্রশ্ন তুলেছে। আমেরিকা এবং যুক্তরাজ্য এই দুইটা দেশ, ইউরোপীয় এদের কংগ্রেসম্যানরাও, এদের পার্লামেন্টের সদস্যরাও বলেছে, কিন্তু সরকার বিতর্ক করেছে। তারা বলেছে এইভাবে নির্বাচনে এই সরকারগুলা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন তারা এই নির্বাচনটা চাচ্ছে এবং তারা আওয়ামী লীগ যে নির্বাচনে নাই এটাকে তারা কোনো সমস্যা দেখে নাই। এমনকি যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুক দিল্লিতে গিয়ে একটা টকশোতে বলে এসেছেন, দিল্লিতে গিয়ে একটা তাদের থিঙ্ক ট্যাঙ্কের একটা মিটিং ছিল, ওইখানে বলে এসেছেন এই জামাত ভদ্র জামাত, এই জামাত আগের জামাত না, মানে তাদের জন্য কোনো সমস্যা না। সেটা এটা তার কথা, সে বলছে, কিন্তু আদৌ সেই কথাটা কি বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য কথা? আমরা সেই বিষয়টিকেই সবচেয়ে গুরুত্বের সাথে আমরা দেখি এবং আমরা দেখব। কারণটা হলো আসলে নির্বাচনের নামে যে নাটক প্রহসন মঞ্চস্থ হতে যাচ্ছে বলে আমরা এখন অনেকে হয়তো ভাবি, তো কিন্তু আসলে কি হচ্ছে? আসলে তো কোনো নির্বাচন হবে না। আর হানা ভোটের ভিতর দিয়ে কি, হানা ভোটের প্রতি তো মানুষের কোনো আস্থাই নেই। আমাদের হানা ভোটের ইতিহাস হচ্ছে কোনো হানা ভোটে মানুষের কোনো আগ্রহ থাকে না, কিন্তু সরকার এটাকে জয়যুক্ত হয়েছে, ঘোষণা দিবে এবং সেটাকে আইনে পরিণত করবে। হানা ভোটের ইতিহাস কি বাংলাদেশে? হানা ভোটের ইতিহাস হলো 100% ভোট, যেখানে ভোটার সেখানে 100-এর উপর দিয়ে মোর দ্যান 100% ভোট কাস্ট হয়। সব ভোট এক জায়গা করে এক বাক্সে ফেলে দিয়ে হানা ভোটকে বিজয়ী করা হয়। এগুলো ভোটের কোনো সাংবিধানিক ভোট ভিত্তি নেই, এর কোনো সাংবিধানিক যেহেতু কোনো ভিত্তি নেই, সে কারণে এই নির্বাচনে কোনো দেশের সংবিধানে এই জুলাই সনদ বাস্তবায়িত হয়ে যাবে অটোমেটিক্যালি, এইগুলো যারা বলে তারাই তো অসাংবিধানিক। তাদের কি সাংবিধানিক ভিত্তি আছে যে এগুলো কথা বিবৃতি দেন? সকালবেলা উঠে পত্র পত্রিকায় বাণীর মতো শোনায়, এই বাণী দেন। তিনি কোন দেশের মানুষ, তিনি কোন দেশের রাজনীতি করেন, কোন দেশের মানুষের সাথে তার গভীর সম্পর্ক, ওটা দেশের মানুষ জানে। তার পাসপোর্টটা কোন দেশে? বাংলাদেশে এসে বাংলাদেশকে প্রেসক্রিপশন দেন, বাংলাদেশকে দিক নির্দেশনা দেন, পকেটে ভিন দেশের পাসপোর্ট নিয়ে ঘুরে বেড়ান। এটা তো বাংলাদেশের মানুষ জেনে গেছে, বুঝে গেছে, চিনে গেছে, চিনে ফেলেছে। সুতরাং কোন ষড়যন্ত্রই চিরস্থায়ী হতে পারে না। কোন ষড়যন্ত্রকারীরা, দেশ বিরোধী গোষ্ঠী বাংলাদেশের উপরে যে জগদ্দল চাপ পাথরের মতো গত 1.5 বছর যাবৎ চেপে বসেছে এবং আরো দীর্ঘ সময় এইভাবে তারা চেপে বসে বাংলাদেশের মানুষের, বাংলাদেশের স্বার্থ বিদেশিদের কাছে তারা বিকিয়ে দিয়ে তাদের নিজের স্বার্থ, গোষ্ঠী স্বার্থকে প্রতিষ্ঠা করতে চায়, এটা শেষ পর্যন্ত সম্ভব হবে না ইনশাল্লাহ। কারণ আমাদের মানুষরা এত সহজেই তারা সবকিছুকে মেনে নেয় না, না নেওয়ার ইতিহাস আছে, ঐতিহ্য আছে, বীর সাহসী সন্তান আছে বাংলাদেশে।
আমরা বীরের জাতি। সুতরাং কিছু সময়ের জন্য আমাদেরকে গলা টিপে হত্যা করার যে প্রচেষ্টা চালানো হয়েছিল, অনেকে জীবন দিয়েছে, আরো হয়তো অনেককে জীবন দিতে হবে। কিন্তু এই ষড়যন্ত্র দেশ বিরোধী গোষ্ঠী আমাদের দেশের স্বার্থকে, জনগণের স্বার্থকে নির্বাচনের নামে প্রহসন করে দেশকে আরো আত্মঘাতী ক্ষতির মুখে ফেলে দেওয়া, এটা বাংলাদেশের মানুষ মানবে না এবং এটা মানার কোনো কারণ নেই। এদের পরাজয় 12 ফেব্রুয়ারির আগে 12 ফেব্রুয়ারির আগে কোন কর্মসূচি আসার সম্ভাবনা আছে? বারো ফেব্রুয়ারিকে সামনে রেখে নতুন কোন কর্মসূচি আসার সম্ভাবনা আছে? কর্মসূচি তো আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল হিসেবে আমাদের 14 দলের সাথে আমরা যোগাযোগ করতেছি, বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে। 12 তারিখ তো আমরা ভোট দিতে যাব না এবং এটাই আমাদের সবচেয়ে মূল কর্মসূচি। সেই কর্মসূচিকে সফল করার জন্য আমরা ব্যাপক প্রস্তুতি নিচ্ছি। আমাদের নেতা কর্মীরা যদিও প্রতিদিন আরো গণগ্রেপ্তারের মুখোমুখি হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, তারা আন্দোলন করার জন্য, সংগ্রাম করার জন্য, তারা এই নির্বাচন থেকে দূরে সরে থাকার জন্য, জনগণকে ভোট থেকে ফিরিয়ে রাখার জন্য তারা ব্যাপক কাজ চালিয়ে যাচ্ছে। এই কাজের উদ্যমতাকে, এই গতিকে আরো যাতে বৃদ্ধি পায়, শেষ পর্যন্ত যাতে ভোটাররা ভোট কেন্দ্রে না যায়, তার জন্য আমরা আরো নতুন কায়দায়, ভিন্ন আঙ্গিকে, রাজনৈতিকভাবে শান্তির, মানুষের জীবন মানকে, সবকিছুকে প্রতি আমরা লক্ষ্য রেখেই আওয়ামী লীগ গণতান্ত্রিক যতগুলো হাতিয়ার আছে, গণতান্ত্রিক আন্দোলনের সব ধরনের কার্যক্রম, কর্মসূচিকে আমরা সফল করার জন্য আমরা প্রয়োগ করার চেষ্টা করি, যার মধ্য দিয়ে আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ এই অগণতান্ত্রিক ফ্যাসিস্ট কায়দায় যে নির্বাচন হচ্ছে, তথাকথিত অবৈধ নির্বাচন কমিশন যে আয়োজন করছে, এই নির্বাচন, এই সকল নির্বাচনে শেষ পর্যন্ত বন্ধ হওয়ার সমূহ সম্ভাবনা এখনো বাংলাদেশের মানুষ দেখছে। বিভিন্নভাবে বিভিন্ন দেশের বিভিন্ন প্রতিষ্ঠানিক থেকে, ইনস্টিটিউশন গুলো থেকে আমরা খবর পাচ্ছি, দেশে এই অবৈধ ঘোষিত নির্বাচন নাও হতে পারে, এই নির্বাচন বন্ধ হয়ে যেতে পারে, এই নির্বাচন বন্ধ করে দেওয়া হবে। আপনার কথা যারা শুনছেন এখানে তারা লিখছেন, অবিরাম লিখছেন যে নির্বাচন ভণ্ডুল করার কর্মসূচি তারা চায়। আমরা তো ভণ্ডুলের কথা বলি, আমরা তো নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। আমরা এখনো প্রস্তুত। জনমতকে আমরা শ্রদ্ধা করি, জনমতের প্রতি আমাদের আস্থা আছে। আমরা জনগণের সামনে দাঁড়িয়ে মাত্র 12 দিন বাকি, 11 দিন বাকি, 11 দিন বাকি। যেহেতু নির্বাচনকে বন্ধ করার কোনো ব্যাপার না, নির্বাচন বন্ধ করে অবৈধ দখলদার সরকারের পদত্যাগের মধ্য দিয়ে বন্ধ করা সম্ভব যদি আপনার আওয়ামী লীগের মতো একটা দল সেই ধরনের কর্মসূচি চাপ তৈরি করতে পারে। অনলাইনে জনমত তৈরি হয়েছে। আমি যেটা বলি, আমরা তো সবকিছু জনগণের জনমতের উপরই ভিত্তিতেই তো চলে। জনগণের মতামতটাই সবচাইতে গুরুত্বপূর্ণ। এই অবৈধ দখলদার সরকারের প্রতি জনগণের কোনো আস্থা নেই। আওয়ামী লীগকে বাদ দিয়ে যে নির্বাচন করার যে অপচেষ্টা চালানো হচ্ছে, এটা ষড়যন্ত্রমূলক, দুরভিসন্ধিমূলক। এটা গণতন্ত্রের স্বার্থে নয়, গণতন্ত্রকে ধ্বংস করার জন্য। সুতরাং এই নির্বাচন অনতিবিলম্বে স্থগিত করে এই অবৈধ দখলদার সরকার, এই ফ্যাসিস্ট সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ করে দেশে একটি তত্ত্বাবধায়ক সরকারের মতো, নির্দলীয় সরকারের মতো একটি সরকার গঠন করে
সকল রাজনৈতিক দল, আওয়ামী লীগ সহ সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল, সকল স্টেক হোল্ডার সবাই অংশগ্রহণ করুক অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে, সেখানে জনগণ নির্ধারণ করবে। আপনি একটু আগে বলেছেন দিল্লিতে ফরেন করেসপন্ডেন্ট ক্লাবে শেখ হাসিনার অডিও বক্তব্য 11 কোটি মানুষ শুনেছেন ওই সময়। ইলেকশনের আগে শেখ হাসিনাকে ভিডিওতে আসার কোনো সুযোগ আছে, সম্ভাবনা আছে? অনেক সুযোগ আছে, অনেক সম্ভাবনা আছে, অনেক আলোচনা আছে। উনি তো আসছেন, উনি তো 23 তারিখে এসেছেন। বিশ্বের বড় বড় সাংবাদিকদের সামনে উনি ওনার দাবি উত্থাপিত হয়েছে, সেটা সার্বজনীন ভাবে বাংলাদেশের মানুষের কাছে যেভাবে এটা সমর্থন পেয়েছে, সারা দুনিয়ায় জনমত তৈরি হয়েছে। বাংলাদেশের মানুষেরও জনমত তার এই উত্থাপিত এই পথেই বাংলাদেশের নির্বাচন হতে পারে, স্থিতিশীল বাংলাদেশ করতে পারে, স্থিতিশীল একটি সরকার গঠিত হতে পারে। সেই লক্ষ্যকে সামনে রেখে উনি অডিও দিয়েছে, অডিওতে বলেছেন তো, এটাই তো প্রথম শুরু হচ্ছে। এর আগে সারা দেশের মানুষের সাথে উনি কথা বলেছেন না, সেটাও তো অডিওতে বলেছেন। ভিডিওতে কবে আসবেন? সাংবাদিকদের সামনে এইভাবে বিশ্বের 56টি দেশের সাংবাদিকরা এখানে অংশগ্রহণ করেছে, না তাদের সামনে সরাসরি অডিও বক্তব্য দিয়েছে। আগামীতে ভিডিওতেও দিতে পারেন। এরপরে সশরীরে এসেও উনি একদিন কথা বলবেন। উনি সশরীরে একদিন ইনশাআল্লাহ বাংলাদেশের মাটিতে উনি যাবেন। এটা তো ধাপে ধাপে হবে। এটা তো উনি মাননীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা বারবার বলেছেন, আমি বাংলাদেশের মাটিতে ফিরে যেতে চাই, অনতিবিলম্বে আমি আসছি, অনতিবিলম্বে আমি দেশের মানুষের জন্য, দেশের জন্য, জনগণের স্বার্থের জন্য, শান্তির জন্য, উন্নয়নের গতিধারাকে ফিরিয়ে, আবার যেটা ধ্বংস হয়ে গেছে তাকে ফিরিয়ে আবার বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি বাংলাদেশের মানুষের কাছে যাব। বঙ্গবন্ধু কন্যা বারবার বলেন, সেদিন উনি যে 5 দফা কর্মসূচি দিয়েছেন, সেই 5 দফা বাস্তবায়নের জন্য আপনাদের যে দায়িত্ব, এখন আওয়ামী লীগের আপনারা যে নীতি নির্ধারণী নেতা, সে নেত্রী 5 দফা কর্মসূচি দিয়েছেন, বাস্তবায়নের দায়িত্ব তো আপনাদের। সেটা বাস্তবায়নের জন্য আপনারা কি উদ্যোগ নিয়েছেন এখন পর্যন্ত? আমরা এই লিফলেট আমরা বিতরণ করার জন্য আমাদের নেতাকর্মীদের কাছে, তৃণমূলের মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে আমরা যোগাযোগ করতেছি, বিভিন্ন ভাবে আমরা তাদেরকে অর্গানাইজ করার চেষ্টা করতেছি। আপনি জানেন যে বাংলাদেশের কোন গণমাধ্যমে কোন নিউজ, কোন লিফলেটের কথা, কোন আওয়ামী লীগের কথা, এমনকি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার কোন বক্তব্য ছাপতে দেওয়া হয় না। সম্পূর্ণ ডেভেলপমেন্ট আছে রাউদ্দিন নাসিম, এই যে দিল্লির যে বক্তব্যটা, এই বক্তব্যটা বিডি নিউজ এবং মানব জমিনে ছাপা হয়েছে। মানব জমিনে একটু উষ্মা প্রকাশ করা হয়েছে, এই বক্তব্যের কোথাও শেখ হাসিনা কোন দোষ স্বীকার বা ক্ষমা চান নাই, এই ধরনের বলা হয়েছে। বিডি নিউজে কিন্তু ওনার বক্তব্যটা এসছে নিউজ আকারে। যারা দিয়েছে তো কয়টা পত্রিকা দিয়েছে, কতটুকু, এর পরিমাণটা কত, সমালোচনাটা করা হয়েছে কিভাবে, এটা নেতিবাচক বিষয়টাকে তুলে ধরার জন্যই করা হয়েছে। বাংলাদেশের গণমাধ্যম অনেক শক্তিশালী। বাংলাদেশের গণমাধ্যমগুলোকে, মূলধারার গণমাধ্যমগুলোকে কোনো নিউজ করতে দেওয়া হয় না। মূলধারার গণমাধ্যমকে দোষ না দিয়ে আপনাদের, আমি গণমাধ্যমকে দোষ দেইনি তো। আচ্ছা, আমি তো গণমাধ্যমকে দোষ দেইনি। আপনাদের যে সাংবাদিক নেতা যারা আপনাদের ক্ষমতার সময় আপনাদের কারা কোন সাংবাদিক, কোন সম্পাদক, কিভাবে উপকৃত, সব হিসাব তাদের মানুষের কাছে, সাংবাদিকদের কাছে আসছে। কি করছে এখন পর্যন্ত আপনাদের জন্য?
এইটা বিবেচনার দায়িত্ব সাংবাদিক হিসেবে আপনাদের কাছে, সাংবাদিক সমাজের কাছে। আমরা গণমাধ্যমের শত্রু না, গণমাধ্যম আমাদের বিরোধিতা করছে বলে আমরা কখনোই বিশ্বাস করি না। গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করছে এই অবৈধ সরকার, এই ফ্যাসিস্ট সরকার, এই ইউনূস সরকার, এবং তাদের নির্দেশে, তাদের হুমকি ধামকি, দস্যুদের নিয়ন্ত্রণে, তাদের জঙ্গিদের চাপের কাছে গণমাধ্যমের কথা, কণ্ঠ আজকে বন্ধ, বাকরুদ্ধ। আর আমরা তো, আওয়ামী লীগ মানুষের উপকার করে, সাংবাদিকদেরকে আমরা মর্যাদার চোখে দেখি, সেই হিসেবে আওয়ামী লীগ মর্যাদার চোখে দেখেন। এখন যেসব প্ল্যাটফর্মে আসেন, কথা বলেন, এই প্ল্যাটফর্ম গুলোর সাথে জড়িত যারা, এদের কেউ আপনাদের আমলে উপকৃত মানুষ না। আপনাদের আমলে উপকৃত সাংবাদিকরা ভারতে আছে, বিলাতে আছে, আমেরিকাতে আছে, তারা কিন্তু চুপচাপ, কিছু নিজেরাও কথা বলে না, আপনাদের কথা বলায়ও না। যারা বলে না, এদের জবাবদিহিতা বাংলাদেশের মানুষের কাছে তাদের করতে হবে বলেই আমি মনে করি। তবে আমরা তো উপকার করেছি, আমরা কারো কে বেআইনি ভাবে কোনো সুযোগ দেওয়ার চেষ্টা ওইভাবে করিনি। তবে কেউ কেউ সুযোগ নিয়েছে, সুযোগ সন্ধানীরা সুযোগ নেয়, এবং তাদের সুযোগ সন্ধানী প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী এখন পর্যন্ত ডিবিসি নিউজের সঙ্গে জড়িত। সেই ডিবিসি নিউজে তার নেতৃত্বের টেলিভিশন চ্যানেলে শেখ হাসিনাকে যেসব শিরোনামে আনা হয়, এগুলো কি আপনাদের কি প্রতিক্রিয়া তৈরি হয় আপনাদের মাঝে? এটা যে প্রতিক্রিয়া তৈরি হয়, একই প্রতিক্রিয়া যারা নিরপেক্ষ সংবাদ মাধ্যম, নিরপেক্ষ, তারা কোনো পক্ষের নয় বলে যারা পক্ষ অবলম্বন করে, তাদের চাইতে তো এদেরকে আলাদা করে না, একই মূল্যায়ন আমাদের কাছে। কারণ যারা এই অবৈধ ফ্যাসিস্টদেরকে পক্ষ নিয়ে লিখে নিজেদেরকে ধন্য মনে করেন, তারাও যেরকম, আর যারা সুবিধাবাদী, যারা একসময় পক্ষ নিয়ে সুবিধা নেওয়ার চেষ্টা করেছে, তাদেরকে একইভাবে দেখবো না কিভাবে দেখবো, এটা জনগণ নির্ধারণ করবে। তবে বেঈমানদেরকে তো বেঈমান হিসেবেই মানুষ দেখে, বেঈমানদেরকে তো বেঈমান হিসেবেই দেখে, হ্যাঁ, স্বার্থান্বেষীকে তো স্বার্থান্বেষী হিসেবেই দেখা হয়। সুতরাং এইটা নিয়ে চিন্তা না করে আগামীর দিনগুলোতে গণতান্ত্রিক বাংলাদেশে, সমৃদ্ধ বাংলাদেশ বাস্তবায়নের ক্ষেত্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্বপ্নের সোনার বাংলাদেশ, মুক্তিযুদ্ধের চেতনা, লক্ষ কোটি শহীদের রক্তের বিনিময়ে আমাদের অর্জিত যে মহান স্বাধীনতা, আমাদের যে মহান সংবিধান, আমাদের যে জাতীয় সঙ্গীত, এগুলোকে রক্ষা করার জন্য আমাদের এখন সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই করা দরকার। এই লড়াইয়ে আমি বলতে চাই, বাংলাদেশের মানুষ আমাদের সাথে থাকবে, এবং এই লড়াইয়ে বিজয়ের মধ্য দিয়ে যে গণতান্ত্রিক জনগণের যে সরকার প্রতিষ্ঠিত হবে, আমি বিশ্বাস করি সেই সরকারটি দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বেই গঠিত হবে। সেই সরকারের নেতৃত্বে আমরা এই সকল অপকর্মকারীদের আইনের সামনে সোপর্দ করে আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই, যেখানে সুবিধাবাদী, স্বার্থান্বেষী মহল, দেশ বিরোধী শক্তি, সাম্প্রদায়িক গোষ্ঠী এবং জঙ্গিবাদী গোষ্ঠী, খুনি, লুটেরা, দুর্নীতির দায়ে আকণ্ঠ নিমজ্জিত, দুর্নীতির দায়ে যারা বাংলাদেশকে বারবার চ্যাম্পিয়ন করে আমাদের কলঙ্কিত করেছে, আর বর্তমানে যে অবৈধ দখলদার সরকার, ফ্যাসিস্ট ইউনূস সরকার, উনি আগেই বলে দেন, বাংলাদেশে হাসতে হাসতে বলেন, আমাদের খুব কষ্ট হয় বাংলাদেশের মানুষকে যখন বলে যে বাংলাদেশের মানুষরা আমরা জাতীয়ভাবে আমরা কি প্রতারণায় আমরা বিজয়ী হয়েছি। এই প্রতারণায়
আমরা চ্যাম্পিয়ন হয়েছি। প্রতারণার দায় বাঙালি জাতিকে কেন আসলো, কার কারণে আসলো, কোন কোন কে কে এই দেশটা তখন পরিচালনা করতেছে? তো এখানে তো প্রতারণা, প্রতারক কে? প্রতারণা বাংলাদেশের মানুষের সাথে কে করেছে? বাংলাদেশের মানুষের সাথে, তরুণ সমাজের সাথে, ছাত্র সমাজকে প্রতারিত করে, মেহনতি মানুষদেরকেও একটি অংশকে প্রতারিত করেছে। প্রতারণা করেই দেশকে আজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে। বাউদ্দিন নাসিম 12 ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি জিতলে না জামায়াত জিতলে, কে জিতলে আপনাদের জন্য সুবিধা হবে? এইটাই নির্বাচনই আমরা বিশ্বাস করি না। এই নির্বাচন আমরা অংশগ্রহণমূলক নির্বাচন চাই, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন চাই, যেখানে বাংলাদেশ আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে। সেই নির্বাচনের ফলাফল যেটা হবে আমরা সেটা মেনে নেব। গণতান্ত্রিক দল হিসাবে আওয়ামী লীগ এটা মেনে নিবে। আমরা এই নির্বাচন চাই। আর এই নির্বাচনে বিএনপি জিতলেই কি, আর জামাত ইসলাম জিতলেই কি, আর এনসিপি জিতলে কি? এখানে কেউ জিতবে না। এখানে কেউ জেতার কোনো সম্ভাবনা নাই। এখানে নির্বাচন হবে কিনা সেটা নিয়ে এখনো সন্দেহ। আর এই নির্বাচনে কে বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। আওয়ামী লীগ এই নির্বাচনে যেহেতু অংশগ্রহণ করার সুযোগ রাখা হয়নি, আমাদের দাবি একটাই, সর্বপ্রথম আমাদেরকে রাজনীতি করার, নির্বাচন করার যে অধিকার, সাংবিধানিক যে অধিকার, আমাদের যে রাইট, সেটা আগে দিতে হবে এবং তারপরে নির্বাচন হবে। সকল মিলিয়ে নির্বাচন, সেই নির্বাচনের ফলাফল যেটা হবে সেটা আমরা মেনে নেব। এটাই আমাদের প্রতিক্রিয়া। আমরা নির্বাচনের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, কিন্তু এই তথাকথিত নির্বাচন, যে নির্বাচনে মানুষ অংশগ্রহণ করবে না, ভোট দিতে যাবে না, ভোট দিতে পারবে না, আওয়ামী লীগ করলে তার ভোট দেওয়া যাবে না, তার ভোট সে ভোট দিবে, তার ভোট নেওয়ার জন্য অনেক প্রার্থী আজকে এসে হাজির হয়েছে। আওয়ামী লীগ নাই, সুতরাং আওয়ামী লীগের নৌকা মার্কার ভোটটা আমাকে দিন, আমাকে দিবেন, আমাকে দেন, আমার দলকে দেন, আমার মার্কাকে দেন। ওই মার্কাওয়ালারা আওয়ামী লীগের ভোট চায়। আওয়ামী লীগের নেতা কর্মীরা ওই মার্কাওয়ালারে ভোট দিতে যাবে? কেন যাবে? কোনো কারণ নেই। যেখানে আওয়ামী লীগ নাই সেখানে আওয়ামী লীগের ভোটাররা ভোট দিতে যাবে না। যেখানে বাংলাদেশের বৃহত্তম অংশ, মেজরিটি পিপল যে নির্বাচনে ভোট দিতে যাবে না, তার অনুসরণ করবে বাংলাদেশের বাকি মানুষগুলো, তাকেই অনুসরণ করবে। কারণ মানে আপনি বলতে চাচ্ছেন এই নির্বাচনে যত ভোটার উপস্থিতি যত কম থাকবে, তত আপনাদের কর্মসূচি সফল হবে। এই নির্বাচন নিয়েই তো প্রতিটি দিন সংশয় তৈরি হচ্ছে। প্রতিদিন, প্রতিটি মুহূর্তে এমন কোনো অবস্থা, পরিস্থিতি বিরাজ করতেছে না সরকারের। বর্তমান এই অন্তর্বর্তীকালীন নামে যে বেআইনি সরকারের আমলাতন্ত্রের সাথে তাদের যারা অনুসারীরা থেকে আরম্ভ করে সাধারণ নিরীহ যারা আছে, যারা চাকরি করেই তারা তাদের জীবিকা নির্বাহ করে, তারা প্রিজাইডিং অফিসার হিসাবে যারা কাজ করবে, পুলিং অফিসার, পুলিং এজেন্ট হিসাবে যারা যাবে, যারা নির্বাচনের আনসার বাহিনী, পুলিশ বাহিনীর সদস্যরা যারা যাবে, কেউ যেতে চায় না। ভোটাররা ভোট কিনতে যেতে চায় না, এদের নিরাপত্তা বোধ করতেছে না। এবং প্রতিদিন সংখ্যা বাড়ছে। কালকে থেকে শুরু হবে, পরশু থেকে মারামারি শুরু হয়, তারপরের দিন খুনাখুনি হবে। কে করবে? কারা করবে? কে সেই অদৃশ্য শক্তি? সেটা তো আওয়ামী লীগ না। আওয়ামী লীগ তো খুনের রাজনীতি করে না। আওয়ামী লীগের ৭৬ বছরের ইতিহাসে আওয়ামী লীগ মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, দেশ স্বাধীন করেছে, কিন্তু আওয়ামী লীগ অস্ত্রের রাজনীতি করে না, এর আগে এবং পরে কোনোদিন। আওয়ামী লীগ খুনের রাজনীতি, চক্রান্তের রাজনীতি করে নাই। আওয়ামী লীগ ষড়যন্ত্রের রাজনীতি করে নাই। আওয়ামী লীগ স্বৈরাচারের পকেট থেকে জন্ম হয়নি। আওয়ামী লীগ জনগণের দুয়ারে বসেই, জনগণের অংশগ্রহণের ভিতর দিয়েই আওয়ামী লীগের জন্ম হয়েছিল। এই ইতিহাস বাংলাদেশের মানুষ জানে।
শুভ সুতরাং আপনি বলতে যাচ্ছেন যারা নির্বাচনে আছে এরা সবাই কিন্তু আওয়ামী লীগের বিনাশ চায়, কাজেই তাদের কাছে আপনাদের কোনো প্রত্যাশা নেই। ওই যে কথাটা বলতে শেষ করতে পারি না আপনার কাছে এসে, আপনি যখনই কথা বলেন অনেক, আমি একটু বেশি বলি কিনা জানি না, তবে শেষ করতে পারি না। আওয়ামী লীগ সন্ত্রাসী দল হিসেবে আখ্যা দেওয়া, ট্যাগিং করার যত চেষ্টাই করা হোক না কেন, যতভাবেই উপদেষ্টা পরিষদের আইন শৃঙ্খলা রক্ষার মিটিং এ দাঁড়িয়ে যারা বলেন আওয়ামী লীগেরই সব দায়, অথবা অন্যান্য জনসভায় দাঁড়িয়ে বলে আওয়ামী লীগকেই সব অধিক, এই দেশের নির্বাচন বানচাল হলে, ব্যর্থ হলে সব দায়িত্ব আওয়ামী লীগের। আওয়ামী লীগের এত যদি শক্তি হয় এবং আওয়ামী লীগের জনপ্রিয়তায় আওয়ামী লীগের শক্তি, এই কারণে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হয়নি। আমরা তো বলি আমরা নির্বাচন করতে যাই, আমাদের নেত্রী বারবার বলেছেন আমাদের নির্বাচনে অংশগ্রহণ করতে যাই, দেওয়া হোক, আমরা নির্বাচনে অংশগ্রহণ করব, জনগণ ভোট দিলে আমরা বিজয়ী হব, ভোট না দিলে আমরা হেরে যাব, আমরা মেনে নেব যে বিজয়ী হবে তিনি দেশ পরিচালনা করবে। আমরা প্রয়োজনে দেশের বিরোধী দলের আসনে বসেও তো দেশের জন্য অনেক কাজ করা যায়, এই ইতিহাস আওয়ামী লীগের আছে অতীতে বহুবার, বহু সময় আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা বিরোধী দলের আসনে বসে কাজ করেছেন, গঠনমূলকভাবে কাজ করেছেন, সরকারকে সহযোগিতা করেছে। আমরা দালালি করিনি, দেশের তো শেখ হাসিনা কারো বদলেই হয়ে কাজ করেনি, জনস্বার্থে তিনি দলের প্রধান হিসাবে বঙ্গবন্ধু